হ্যালো বন্ধুরা, অঙ্কন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য প্যাস্টেল কালার নিয়ে ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা প্রথম প্যাস্টেল কালার শিখছো বা সবেমাত্র করা শুরু করেছো, তারা প্যাস্টেল কালার করার সময় হয় খুবই ডিপভাবে রং বোলাও, নয়তো এমন আঁকাবাঁকাভাবে রং বোলাও যে ছবির মাঝে বিভিন্ন অংশ ফাঁকা থেকে যায়। তো এই দুরকমভাবে প্যাস্টেল কালার করা একদমই উচিত নয়। তো এগুলো যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই দুটোর মধ্যে কোনটা তোমরা করতে অভ্যস্ত বা কোন রকমভাবে তোমরা বেশি করে থাকো, অর্থাৎ খুবই গাঢ়ভাবে রং করো নাকি তোমরা এলোমেলোভাবে রং চালাও যে তার ফলে ছবির মাঝে বিভিন্ন জায়গায় ফাঁকা থেকে যায়। তো তোমাদেরও যদি সমস্যা কিছুটা এরকম থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে সঠিক পদ্ধতিতে প্যাস্টেল কালার কিভাবে বোলাতে হয় ছবিতে সেটা দেখাবো, এবং কিভাবে পুরো ছবিটা সম্পূর্ণভাবে ভরাট করতে হয় প্যাস্টেল কালার দিয়ে, অথচ সেটা খুব গাঢ়ও হবে না আবার এমন এলোমেলোও হবে না যে ছবির মাঝে বিভিন্ন জায়গা ফাঁকা থেকে যাবে। তাহলে সেই পদ্ধতিটা কি, চলো দেখে নেওয়া যাক। দেখো, ইতিমধ্যে কথা বলতে বলতে আমার আঁকা দুটো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি প্রথম আঁকা ঘরটির মাঝ বরাবর একটি লাইন টেনে দিলাম। এতে করে ঘরটা দুটো অংশে ভাগ হয়ে গেল। এবার এই দুটো অংশে আমি তোমাদেরকে বলা সেই রকমভাবে বা তোমরা যেভাবে রং প্রথম দিকে করে থাকো সেই বিষয় দুটো দেখাবো, অর্থাৎ একদিকে খুবই গাঢ়ভাবে রং বুলিয়ে দেখাবো বা রং চালিয়ে দেখাবো, এবং অন্যদিকে এমন এলোমেলোভাবে রং চালিয়ে দেখাবো যে ছবির মাঝে বিভিন্ন অংশ ফাঁকা থেকে যাবে। তো এই রকমভাবে বা এই দুরকমভাবে রং করা একদমই উচিত নয়, কারণ প্রথম দিকে অর্থাৎ খুবই ডিপভাবে রং করলে সেটা দেখতে খুব চকচকে বা খুব ভালো লাগলেও সেটা কিন্তু আমাদের ছবি আঁকার অনেক ক্ষতি করে, অর্থাৎ ছবিতে রং করার যে একটা শিক্ষা বা রং করার যে একটা স্কিল সেটাতে আমাদের ব্যাঘাত ঘটায়। অর্থাৎ আমরা যদি এরকম ডিপভাবে ছবিতে রং করা একবার ধরে ফেলি বা একবার আমাদের যদি ডিপ করে রং করা অভ্যাস হয়ে যায়, তাহলে আমরা খুব সহজে কিন্তু সঠিক পদ্ধতিতে বা হালকা করে রং করতে পারবো না। কিন্তু আমরা যদি সঠিক পদ্ধতি অর্থাৎ হালকা করে ছবিতে রং করা শিখে যাই, তাহলে আমরা প্রয়োজন অনুসারে কোথাও ডিপ এবং কোথাও হালকা দুরকমভাবেই রং চালাতে পারবো। তাই তোমাদেরকে বলবো যে তোমরা যারা এরকম ডিপভাবে ছবিতে রং বোলানো অভ্যেস করেছো বা তোমাদের এটা অভ্যেস হয়ে গেছে, তারা যত দ্রুত পারো তোমরা হালকাভাবে রং বোলানো অভ্যাস শুরু করে দাও, নইলে ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় অসুবিধা হতে পারে, কারণ এই পদ্ধতিটা রং করার সঠিক পদ্ধতি নয়। তোমরা প্রথম দিকে যখন রং করা শুরু করো তখন কেউ এরকম এলোমেলোভাবে নানা দিকে রং বোলাতে থাকো, ফলে যেহেতু তোমরা কোনো একটা নির্দিষ্ট দিকে রং বোলাও না, তার ফলে তোমাদের ছবির বিভিন্ন অংশ মাঝে মাঝে ছোট আকারে ফাঁকা থেকে যায়। তো এরকমভাবে রং করলে রংটা দেখতে খুব একটা ভালো লাগে না। তোমরা হালকাভাবে রং করছো ঠিক আছে, কিন্তু ছবির বিভিন্ন অংশ ফাঁকা থাকলে চলবে না। এরকম ফাঁকা রেখে রং করলে রং করার কোনো মানেই হয় না, কারণ ছবিতে রং করার অর্থ হচ্ছে যে ছবিটাকে রং দিয়ে ভর্তি করা এবং রং দিয়ে ছবিটাকে ভালো মতন গুছিয়ে তোলা বা ভালো মতন উপস্থাপন করা। তো তোমরা যদি ছবির মাঝে বিভিন্ন জায়গায় এরকম ফাঁকাই রেখে দাও, তাহলে তো সেটা সঠিকভাবে ভরাট করা হলোই না, তাহলে আর তোমরা কীরকম রং করলে? তাই এই দুটো পদ্ধতি হচ্ছে আমাদের ভুল পদ্ধতি।
তাহলে এবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই দুটো পদ্ধতি যদি ভুল হয় বা এই দুটোভাবেই রং করলে যদি সেটা ভুলভাবে রং করা হয়, তাহলে সঠিকভাবে রং করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তো প্রশ্নটা স্বাভাবিক। তো সঠিকভাবে রং করতে গেলে আমাদেরকে এতটা গাঢ়ভাবে করলেও চলবে না যে সেটা ছবিতে কোনো জায়গায় বা ছবির যে রং বোলানোর যে স্কিল বা দক্ষতা সেইগুলো ঢাকা পড়ে যায়, বা এমন হালকা করে এবং এলোমেলোভাবে রং বোলালেও চলবে না যে ছবির মাঝে বিভিন্ন অংশ ফাঁকা থেকে যায়। তার মানে আমাদেরকে ছবিতে রং বোলানোর সময় যে কোনো একটা নির্দিষ্ট দিকে রংটাকে বোলাতে হবে এবং সেটাকে সম্পূর্ণভাবে ভরাট করতে হবে, অথচ সেটা এতটা গাঢ়ভাবেও করব না যে আমাদের যে রং বোলানোর যে একটা স্কিল বা দক্ষতা সেটা ঢাকা পড়ে যায়। তো সেটা কীরকম দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি ঘরের চালের অংশে কি করলাম, প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে বর্ডার দিয়ে নিলাম, অর্থাৎ যে অংশে আমার এই কালারটা দেব সেই অংশটা আগে ঘিরে নিলাম। তারপর আমি সোজাসুজিভাবে রংটাকে বোলাতে শুরু করলাম। আমি কিন্তু খুব ডিপভাবে বোলাচ্ছি না, কারণ হালকাভাবে যদি আমরা রং বোলাই তাহলে আমরা পরবর্তীতে প্রয়োজন অনুসারে কোনো অংশে ডিপ এবং কোনো অংশে আরও ডিটেলস যুক্ত করতে পারবো বা আরও ডিটেলসে কাজ করতে পারবো। কিন্তু আমরা যদি প্রথমেই খুবই ডিপভাবে বা গাঢ়ভাবে রংটাকে বুলিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ডিটেলস করতে বা ডিপ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে। তাই আমরা এরকম হালকাভাবে রং বোলাবো এবং সেটা সম্পূর্ণভাবে একই দিকে রংটাকে বোলাবো, যাতে করে ছবির পুরো অংশটা রং দিয়ে আমরা সঠিকভাবে ভর্তি করতে পারি। এটা হচ্ছে আমাদের রং করার অনেকটা সঠিক পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে যদি আমরা একবার রং বোলানো শিখে যাই তাহলে আমাদের রং বোলাতেও ভালো লাগবে এবং আমরা রং বোলানোর একটা নির্দিষ্ট দিক অনুযায়ী রং বোলাতে থাকবো এবং সেটা আমাদের ছবিটায় সম্পূর্ণতাও দেবে এবং আমাদের হাতের যে স্কিল সেটাও বা আমাদের ছবি আঁকার যে দক্ষতা বা রং করার যে একটা দক্ষতা সেটাকেও ধীরে ধীরে বাড়িয়ে তুলবে। তো এইটার মাধ্যমেই আমরা আরও যে সমস্ত প্রেশার কন্ট্রোলের বিষয় আছে ছবি আঁকাতে, অর্থাৎ প্যাস্টেল কালার, পেন্সিলের সাহায্যে কোনো কিছু শেডিং দেওয়া এবং কালার পেন্সিলের বিভিন্ন রকম কাজ, এই বিষয়গুলো আমরা কিন্তু এই বিষয়টা বা এই পদ্ধতিতে যদি আমরা রং করা শিখে যাই তাহলে কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলোতেও, অর্থাৎ প্রেশার কন্ট্রোল করা যায় এরকম বিভিন্ন মাধ্যম বা মিডিয়ামগুলোও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আর আমরা যদি খুবই ডিপভাবে রং করা শিখি বা অভ্যাস করি তাহলে কিন্তু আমাদের প্রেশার কন্ট্রোলের যে বিষয় সেটা কিন্তু থাকলো না, কারণ আমরা শুধু ডিপভাবেই রংটাকে বোলানো শিখলাম, হালকাভাবে বোলানো শিখলাম না। তাই আমরা চেষ্টা করব প্রথম থেকে এরকম হালকাভাবে রং করা, কারণ এরকমভাবে রং করলে আমরা একই রকমভাবে কোনো একটা মিডিয়াম বা কোনো একটা মাধ্যম, ছবি আঁকার বা ছবিতে রং করার কোনো একটা মিডিয়ামকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। কারণ হালকাভাবে করলে আগেই বললাম যে এতে আমরা পরবর্তীতে ডিটেলস যুক্ত করতে পারবো এবং পরবর্তীতে কোথাও যদি আমাদের মনে হয় যে আরেকটু গাঢ়ভাবে রং বোলানো দরকার তাহলে আমরা সেখানে গাঢ়ভাবে রং বোলাতেও পারবো এবং এটা আমাদের অন্যান্য বিষয়েও সাহায্য করবে। তো আমাদের রং করার যে স্কিল সেটাও ধীরে ধীরে ডেভেলপ হবে বা ধীরে ধীরে উন্নত হতে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের ছবিতে সঠিক রং করার পদ্ধতি। তো পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, এবারে আমি দূরের যে ঝোপঝাড়গুলো রয়েছে বা গাছপালাগুলো রয়েছে সেগুলোও প্রথমে আমি কিন্তু যে সবুজ কালারটা রয়েছে বা সবুজ রংটা রয়েছে সেটা দিয়ে প্রথমে ঘিরে নিলাম। এবারে আমি দেখো উপর থেকে নিচের দিকে বোলাচ্ছি এবং সোজাসুজিভাবে বোলাচ্ছি, মানে আমার দরকার মনে হলে আমি দুরকম দিকেও বোলাতে পারি রং, কিন্তু প্রথমে আমাকে হয় উপর থেকে নিচের দিকে পুরোটা বুলিয়ে নিতে হবে একবার, তারপর আবার সোজাসুজিভাবে বোলাতে হবে। আর আমি যদি কিছু সময় সোজাসুজি কিছু সময় লম্বালম্বিভাবে রংটাকে বোলাই তাহলে কিন্তু আমার সেই আগের মতন মাঝে ফাঁকা থেকে যাবে। তো আমাদেরকে মাঝে ফাঁকা রাখা যাবে না, আমাদের পুরো ছবিটাকে সঠিকভাবে রং দিয়ে ভর্তি করতে হবে এবং সেটা হালকাভাবে করতে হবে। তাই তোমাদের মনে হতে পারে যে আমরা যে ভুল পদ্ধতি দেখেছিলাম দ্বিতীয় নম্বর সেখানকার মতনই লাগছে রংটা,
তাহলে তোমরা ভুল ভাবছো। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে 2 নম্বর ভুল অংশে আমরা কি করেছিলাম, এলোমেলোভাবে রং চালিয়েছিলাম, ফলে ছবির মাঝে মাঝে বিভিন্ন অংশ ফাঁকা থেকে গেছে। তো সেটা কিন্তু এই পদ্ধতিতে একদমই হবে না বা হওয়ার জায়গা নেই, যেহেতু আমরা রংটাকে একই দিকে চালাচ্ছি, ফলে সেটা সম্পূর্ণ ভর্তি হতে হতে এগোচ্ছে, ফলে মাঝে কোনো জায়গায় ফাঁকা থাকছে না। তো এই পদ্ধতিটা হচ্ছে রং করার একদম সঠিক পদ্ধতি। তো তোমরা প্রথম দিকে তোমাদের এই পদ্ধতিটা করতে সময় বেশি লাগুক বা তোমাদের করতে খুব একটা ভালো না লাগলেও তোমাদের এটা করা উচিত, কারণ এটা যদি তোমরা একবার শিখে যাও তাহলে তোমাদের প্যাস্টেল কালার ভালো করার হাত থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো তোমরা যখন জানতে পারলে যে এত কিছু, তাহলে এই পদ্ধতিটাই শেখা উচিত, তো শিখতে শুরু করে দাও। দেখো এবারে আকাশের অংশে আমি কি করছি, একই রকমভাবে আমি যে কোনো একদিকে রং বোলাতে বোলাতে যাচ্ছি। তো তোমাদেরকে একদিকে রং বোলাতে বললে তোমরা কি করো, পুরোটা একেবারে করতে যাও। পুরো জায়গাটা এতটা বড় থাকে, বিভিন্ন অংশের কোনো একটা অংশ যদি অনেকটা বড় থাকে তাহলে তোমরা পুরোটা একেবারে করবে না, পুরোটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করে নেবে। যেরকম আকাশটা করার সময় আমি কি করছি, দেখো উপরের অংশে আমি কিছুটা উপর নিচে করে নিচ্ছি এবং তারপর আবার নিচের দিকে এসে নিচের দিকেও একই রকমভাবে রং বোলাচ্ছি। আমাদেরকে যে একেবারে পুরো উপর থেকে নিচ পর্যন্ত একটা সোজা সোজা দাগ দিয়ে রং ভর্তি করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা আমাদের সুবিধে মতন রং করব, কিন্তু সঠিক পদ্ধতিতে করব, তাহলেই আমাদের রং করার যে স্কিল সেটা ধীরে ধীরে উন্নত হবে। তো আশা করছি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পারছি। তো এইভাবে পুরো ছবিটা আমি দেখো কিভাবে ভরাট করি এবং সেটা দেখতে কতটা সুন্দর লাগে। তো সঠিক পদ্ধতিতে আমরা কোনো একটা ছবি ভর্তি করলে সেটা দেখেই বোঝা যায় যে সেটার মধ্যে কতটা আমাদের দক্ষতা রয়েছে বা আমরা কতটা তার উপর খেটেছি বা সেইটার পিছনে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদেরকে সঠিক পদ্ধতিটা বেশি সময় লাগলেও সঠিক পদ্ধতিটা একবার শিখে নেওয়া উচিত, কারণ এই পদ্ধতিটা আমাদের দীর্ঘস্থায়ী ছবি আঁকার ক্ষেত্রে বা ছবিতে রং করার কাজের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো পুরো রং করাটা তোমরা দেখতে থাকো, আশা করছি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে বুঝতে পারো যে আমি কি বলতে চাইলাম, তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো।
তোমরা ভালো মতন খেয়াল করলে দেখতে পাবে যে ছবির বিভিন্ন অংশে আমি প্রথমে যে কালারগুলো বা রঙগুলো দিয়েছিলাম, পরবর্তীতে আমি সেগুলোরই একটু ডার্ক কালার অর্থাৎ সেগুলোর থেকে একটু ডিপ কালার বেছে নিয়েছি সেগুলোর উপরে কালার করার জন্য। এবং শেষে আমি যে ডিপ ব্লু কালারটা অর্থাৎ গাঢ় নীল কালারটা রয়েছে সেটা দিয়ে আমি এটাকে হাই ডিটেল করছি, অর্থাৎ এর মধ্যে আরও কিছু ডিটেলস যুক্ত করে ছবিটাকে শেষ করছি। তো তোমরাও এরকমভাবে যদি ধীরে ধীরে ধাপে ধাপে যদি তোমরা হালকা হালকা করে রং করতে করতে পুরো ছবিটা প্যাস্টেল কালারের সাহায্যে শেষ করো, তাহলে দেখবে তোমাদের ছবিটাও সঠিক হচ্ছে এবং সুন্দর হচ্ছে। এরকমভাবে রং করলে তোমার ছবিতে কোনো জায়গায় ফাঁকা থাকবে না এবং তোমার ছবিটা সম্পূর্ণ ভরাটও লাগবে এবং সুন্দরও লাগবে। এবং এই পদ্ধতিতে যদি তোমরা একবার শিখে যাও রং করা, তাহলে তোমাদের এটা সারা জীবন কাজে লাগবে, কারণ এই পদ্ধতিটা হচ্ছে সঠিক পদ্ধতি এবং সঠিক জিনিস যখনই আমরা শিখি তখন সেটা আমাদের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তোমাদের প্যাস্টেল কালার সঠিকভাবে করার নিয়মটা জানা হয়ে গেল। আর যদি তোমরা এটা ইতিমধ্যেই জেনে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবে না। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর ছবি আঁকতে থেকো। ধন্যবাদ।